Good morning, students. In my last lecture on the particular sonnet by William Shakespeare, that is, Shall I Compare Thee to a Summer's Day? It is in your semester 3 LCC course. I have dealt with the first quatrain of sonnet 18. কি বলেছিলাম সেখানে? সেখানে আমি পেয়েছিলাম যে there was a kind of a comparison being made on the beauty of the fair youth and that of the summertime nature. সেখানে আমি পড়েছিলাম এই অবধি Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's leaves hath all too short a date. এটা বলতে গিয়ে মানে এই Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's leaves hath all too short a date. এই পর্যন্ত আমাদের হয়েছিল। আমি তোমাদেরকে বলেছি যে what are the fundamental focus of Shakespearean sonnets, what are the patterns of Shakespearean writing, how these kinds of writings came to the forefront, কেন এসেছে, এই ধরনের লেখাগুলোর ইমপ্লিকেশনস গুলো কি, বা এই কবিতাটার প্রথম চারটে লাইনের মধ্যে শেক্সপিয়ার কি বলতে চাইছে, মূলত সেই ব্যাপারটাকে একটু স্মল রিক্যাপ, ওকে, এবং তারপরে আমি রেজিউম করব ফ্রম সেকেন্ড কোয়াট্রেন। আমি কি বলেছিলাম যে আলটিমেটলি শেক্সপিয়ার ওয়াজ অলওয়েজ থটফুল রিগার্ডিং দ্য ইম্প্যাক্ট অফ টাইম অন বিউটি। মানে এখানে যেহেতু ফেয়ার ইউথ, বা আমি যেটা বলেছিলাম তোমাদের যে আর্ল অফ সাউদাম্পটন আর আর্ল অফ পেমব্রোক, যার আইডেন্টিটিকে নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, তার বিউটি নিয়ে এখানে কথা হচ্ছিল, এবং সেখানে বলা হচ্ছিল যে যদি সামার সিজন বা নেচারের পার্সপেক্টিভ থেকে বলতে চাই, তাহলে সামার টাইম নেচারের যে বিউটিটা সেটাও কিন্তু শর্ট লিভড। দ্যাটস ওয়াই শেক্সপিয়ার ইজ ইউজিং দ্য টার্ম লিজ। আমি এটা আগেই তোমাদের বললাম, আগের দিনই বলেছিলাম বা আগের লেকচারটাতেই বলেছিলাম যে লিজ বলতে কিন্তু এটা একটা লিগ্যাল মেটাফোর, যার একটা টাইম পিরিয়ড, একটা শর্ট টাইমড একটা সিকোয়েন্সকে কিন্তু সিগনিফাই করছে, এবং সেখানে বলেছে যে সেটা অনেক অনেক শর্ট, এবং আলটিমেটলি ঠিক সেই জায়গা থেকে আমি দেখেছি বা আমরা দেখেছি Shakespeare is trying to propagate that you are more lovely and more temperate. That means if we try to make a kind of a comparison between the beauty of fair youth and that of summertime nature, then we will find that the beauty of the fair youth is more lovely and more temperate. মানে এটা অনেক বেশি যেন স্থায়িত্বকালের বেশি। সামার সিজন বলতে আমি এটাও বলেছি তোমাদেরকে যে লাস্ট লেকচারটাতে, যে সেটা কিন্তু ভার্নাল ফ্লাওয়ার্স গুলোকে ইম্প্যাক্টটাকে নিয়ে আসছে, যার জন্য ডার্লিং বার্ডস অফ মে, এই মেটার কিন্তু একটা পানিং রয়েছে, মানে ডাবল মিনিং রয়েছে, যেখানে মে বলতে যেমন মে মান্থটাকেও সিগনিফাই করে, আবার মে বলে একটা ফ্লাওয়ারও রয়েছে সেই সময়টাতে, বুঝতে পেরেছো? যার জন্য সেটা টাইমটা খুব শর্ট। আমি আবার এটাও বলেছি যে ডোন্ট ট্রাই টু ইউনো mingled by the summer season in our country and the summer in England, because ওইখানে সামার কিন্তু খুব শর্ট লিভড, এবং তার সঙ্গে যাবতীয় পজিটিভ ট্রেটস গুলো কিন্তু অ্যাসোসিয়েটেড, যেটা আমাদের এখানে নয়, বিকজ উই ফেস দ্যাট স্কর্চিং হিট অফ দ্য সান ডিউরিং মে। তারপর থেকে এবার শুরু করি, তার মানে এটা আমাদের সেকেন্ড কোয়াট্রেন। কোয়াট্রেন মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিলাম যে 4 লাইনের একটা স্ট্যান্সাকে কোয়াট্রেন বলে, এবং শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে আমরা দেখেছি যে এটা 14 লাইনস এর পোয়েম, জাস্ট বিকজ ইট ইজ আ সনেট, and ultimately we will get 3 quatrains and 1 couplet. That means 3 into 4 plus 2. Okay, so let us resume our lecture with quatrain number 2. কি বলছে দেখো, এখানে বলছে sometimes too hot the eye of heaven shines. So the question is, who does Shakespeare implicate by the term eye of heaven? পরিষ্কার বুঝতে পারছো যে এখানে কিন্তু একটা অন্যরকম ইমপ্লিকেশন রয়েছে। এখানে হেভেন বলতে স্কাইকে সিগনিফাই করে, আই বলতে মানে পার্সনিফিকেশন আছে পরিষ্কার, কারণ এটাকে মানুষের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। ঠিক যেভাবে তুমি বুঝতে পারছো যে একটা মানুষের চোখ থাকে, একই রকম ভাবে স্কাই এর আইটা কি, অবভিয়াসলি ইট ইজ রেফারিং টু সান, সূর্যকে বোঝাচ্ছে। এবং কি বলা হচ্ছে, আমি আবার বলছি যে এখানে কিন্তু প্রাইমারি ফোকাসটা হচ্ছে যে নেচারের মধ্যের যে বিউটিটা, সেটা এই মুহূর্তে ম্যাক্সিমাইজড ফর্মে রয়েছে, পর মুহূর্তে সেটা কিন্তু ডিমিনিশ করে যাবে, মানে থাকবে না আর কি। হ্যাঁ, সেটাকেই দেখানো হচ্ছে, মানে যে শর্ট টাইমড ব্যাপারটা বা ট্রানজিটরি নেসটা, সেটাই কিন্তু প্রাইমারি ফোকাসের মধ্যে রয়েছে। কি বলছে এখানে দেখো যে সামটাইমস টু হট দি আই অফ হেভেন শাইনস,
এখানে too hot বলতে কিন্তু signify করে ultimately you will find here this particular too hot is actually referring to that the blazing form of the sun, মানে কোনো সময় eye of heaven that is sunlight সেটা এর full blazing এ চলে যায়। blazing মানে প্রচন্ড উজ্জ্বল, প্রচন্ড চকচকে হয়ে ওঠে। তারপরেই বলছেন often is his gold complexion dimmed. নাও আমি আবার আগেই বললাম যে somehow here you will find a kind of a personification has been made, right? That's why you will find that the sun or the sunlight has been given the status of a human being, মানুষের মতো করে ট্রিট করা হচ্ছে। That's why gold complexion, these are actually referring to the golden lights of the sun, okay? এবং সেটা কি হচ্ছে, ডিমড হয়ে যাচ্ছে। গোল্ড কমপ্লেকশন ডিমড হয়ে যাওয়া মানে হলো যে সূর্যের যে আলোটা রয়েছে সেই আলোটা কিন্তু তার প্রপার ড্যাজেলে থাকবে না, সেটা ডিমড হয়ে যাবে, সেটা নিষ্প্রভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার ইম্প্যাক্টটা কমে যাবে। তো সেটাই বলছে যে সামটাইম টু হট দি আই অফ হেভেন শাইনস and often is his gold complexion dimmed. মানে কখনো যখন আমরা দেখতে পাচ্ছি সূর্যের ছটাটা ম্যাক্সিমাম হয়ে উঠছে, পর মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সেই আলোটার পাওয়ারটা, সেই আলোটার ইম্প্যাক্টটা সেটা কি হচ্ছে, ডিমড হয়ে যাচ্ছে, নিষ্প্রভ হয়ে যাচ্ছে। মানে তুমি বলতে পারো না যে দ্য বিউটি অফ সান, দ্য ড্যাজল, দ্য লাস্টার অফ দ্য সান সেটা একই জায়গায় একই রকম ভাবে থাকবে। এই মুহূর্তে সেটা ম্যাক্সিমাম, পর মুহূর্তে সেটা মিনিমাম। So that is the typical transitoriness, that is the typical uncertainty regarding the beauty of nature যেটা আর কি এখানে propagated হয়েছে। That's why it says sometime too hot the eye of heaven shines and often is his gold complexion dimmed. তারপরেই দেখো বলছে and every fair from fair sometime declines. এটা একটু খুব মানে প্রবলেম্যাটিক একটা ইস্যু আর কি। কি বলছে এখানে, দুটো ফেয়ার আছে পরিষ্কার বুঝতে পারছো, and ultimately you will identify that the two fair means two different things. One, the first one, every fair from fair sometime declines. The first one is referring to the fair ladies, right? তার পর মুহূর্তেই বলছে কি the second fair is referring to the fairness. প্রথমটা হচ্ছে fair ladies আর সেকেন্ড হচ্ছে fairness। কি বলতে চাইছেন এই জায়গাটায়? Here you will find a kind of a biological discrimination is being made. Shakespeare is referring to the biological discrimination between the male figure and the female figure. প্রথমত ফিমেলদের বিউটিটা হচ্ছে শর্ট লিভড, এটা শুধুমাত্র এখানেই বলছেন না শেক্সপিয়ার, শেক্সপিয়ারের অন্যান্য অনেক নাটকের মধ্যেও আমরা কিন্তু এরকম রেফারেন্সেস পেয়েছি। যেমন ধরা যাক 12th নাইট বলে একটি নাটক আছে, সেই নাটকের মধ্যে শেক্সপিয়ার কিন্তু ভায়োলা বলে একটা চরিত্রের মুক্তি এরকম কথা বলাচ্ছেন, মানে যেখানে বলা হচ্ছে যে the women beauty are just like the roses, even when it reaches its optimum level, that means at the highest peak point, then the flower gradually fades up, you see. So ultimately what it implicates, এটার মানেই কিন্তু এটা যে এই মুহূর্তে যখনই সে আর কি ম্যাক্সিমাম বিউটিতে গিয়ে পৌঁছাচ্ছে বা রিচ করছে, পর মুহূর্তে সেটা ভ্যানিশড হয়ে যাচ্ছে। যে কারণে তুমি দেখবে এখানে এই যে, এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে এই ফেয়ারনেসটা তো তাহলে আমরা ফেয়ার লেডিজ কেন ভাববো, তাই তো? এটা তো আমাদের ফেয়ার পার্সোনালিটিসও হতে পারে, মানে ফেয়ার মেল বডিজও তো হতে পারে। কিন্তু তুমি দেখবে যে বায়োলজিক্যালি অবশ্যই হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা যে নয় সেটা আমরা পরের লাইনটা পড়তে গিয়ে আমি বলবো সেটাকে নিয়ে। এই যে বলছে যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনস, তার মানে ফেয়ার লেডিজদের কাছ থেকে ফেয়ারনেসটা ডিক্লাইন করে যায়, মানে থাকে না, বিউটিটা থাকে না। বিউটি ইজ আ ম্যাটার অফ টাইম, ইউ সি। ইভেন আমি যে বললাম যে আলটিমেটলি, যেটা একটু আগেই আমি বলছিলাম, যে যদি তুমি নেচারের পার্সপেক্টিভ থেকে বলো, প্রথমটা আমরা দেখলাম ট্রু নেচার যার কথা বলছে, যেটা আমাদের আশপাশে রয়েছে। সেকেন্ডটা আসছে হিউম্যান পার্সপেক্টিভ থেকে, সেখানে কি পাচ্ছ যে এই মুহূর্তে বিউটিটা আছে, কোনো মুহূর্তে থাকবে না। এই যে বলছে যে এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডিক্লাইনস, হ্যাঁ, তারপরে কি বলছে, বাই চান্স, কি কিভাবে হতে পারে, পার অ্যাক্সিডেন্টস হতে পারে, মানে অ্যাক্সিডেন্টালি হতে পারে, চান্সের দিক থেকে পারহ্যাপস, or nature's changing course untrimmed. মানে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, তুমি দেখো যে nature's changing course বলতে কি সিগনিফাই করে। does it simply refer to the changing course of nature, মানে সময়ের সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে একটা করে কোর্স যখন কমপ্লিট হচ্ছে তখনই সেটা তাকে ডিসপয়েল করে চলে যাচ্ছে?
আর অন্য অথবা অন্য কিছু। একটা পার্টিকুলার ইন্টারপ্রিটেশন আছে জানো, যে এটা বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে পারো। শেক্সপিয়ারের যে নাটক, এই নাটক বলো বা তার যে কবিতাগুলো বলো বা সনেটস গুলো বলো, সেগুলো মানে আর্ডেন এডিশন বলা হয়, ওটা সব থেকে ফেমাস এডিশন বলতে পারো শেক্সপিয়ারের পাবলিকেশনের জন্য। সেই আর্ডেন এডিশন শেক্সপিয়ারের যে শেক্সপিয়ারিয়ান সনেটস যেটা পাবলিশড হয়েছিল, সেই আর্ডেন এডিশনের যিনি এডিটর ছিলেন তার নাম হচ্ছে ক্যাথরিন ডানকান জোন্স। ওকে, সেই ক্যাথরিন ডানকান জোন্স এই লাইনটার একটা অদ্ভুত রকম ইন্টারপ্রেট করেন। তিনি কি বলেন যে নেচারস চেঞ্জিং কোর্স অ্যাকচুয়ালি এটা সিগনিফাই করছে তোমার যে বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রসেস অফ উইমেন, অ্যাকচুয়ালি ইট ইজ রেফারিং টু দ্য মেনস্ট্রুয়াল সাইকেল অফ উইমেন, ইউ সি। এবং সেটার ক্ষেত্রে বলছে যে প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে সঙ্গে সে কিন্তু আস্তে আস্তে টুয়ার্ডস দ্য এন্ড অফ মেনস্ট্রুয়াল সাইকেল সেদিকে যাচ্ছে, এবং এই প্রত্যেকটা সাইকেল চেঞ্জের সঙ্গে সঙ্গে সে তার বিউটিটা হারাতে থাকছে। এটাই কিন্তু ইন্টারপ্রেট করছেন ক্যাথরিন ডানকান জোন্স। তার মানে এই যে বলছে যে নেচারস চেঞ্জিং কোর্স, এটা তো একটা লিটারাল মানে হতেই পারে যে এটা সিগনিফাই করছে যে ন্যাচারাল ওয়েতে বয়সের সঙ্গে সঙ্গে তার বিউটিটা তার কাছ থেকে ডিসপয়েলড হচ্ছে। ট্রু, কিন্তু ডানকান জোন্সের কথা যদি আমরা ভাবতে যাই, তাহলে এটা ফিজিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে মেনস্ট্রুয়াল সাইকেলের কথাই বলে। বুঝতে পেরেছো, এটা একটা পাওয়ারফুল ইন্টারপ্রিটেশন অবভিয়াসলি। তাই এখানে বলতে চাইছে যে ফ্রম দ্য ফিয়ার লেডিজ, ওকে, দ্য ফিয়ারনেস উইল ভ্যানিশ সার্টেনলি, আনট্রিমড হচ্ছে আর কি, মানে স্পয়েলড হয়ে যাচ্ছে, ডিসপয়েলড অফ, যেটা আমি বলছিলাম আর কি। এবার প্রশ্নটা হচ্ছে কেন হঠাৎ করে এই ইন্টারপ্রিটেশনটা আনা, কারণ এটাই ইন্টারপ্রেট করছে যে শেক্সপিয়ারের এই পোয়েমটা কিন্তু কোনো ফিমেল অ্যাড্রেসির জন্য লেখা নয়, এই পোয়েমটা ফেয়ার ইউথের বিউটির জন্য লেখা। এবং ইফ ইউ ট্রাই টু কাইন্ড অফ কম্পেয়ার বিটুইন দ্য ফিমেল বিউটি ভার্সেস মেল বিউটি, comparably you will find that the male beauty is not so short lived as the female beauty, সেটাকেই কিন্তু এখানে ইন্টারপ্রেট করছে। মানে প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে নেচারের সঙ্গে কম্পেয়ার করছে, সামার্স ডে এর সঙ্গে কম্পেয়ার করছে, সেকেন্ড কোয়ার্ট্রেনে এসে সেখানে সূর্যের রেফারেন্সটা দিয়ে সেটাকে এস্টাবলিশ করছে। আবার যদি তুমি ফিমেল বিউটির পার্সপেক্টিভ থেকে বলতে যাও, তাহলেও কিন্তু বলছে সেটাও বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, সেটাও কিন্তু তাকে ডিসপয়েল করে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো, সেই ব্যাপারটাকে কিন্তু বোঝাতে চাইছে। দ্যাট মিনস সো ফার অ্যাজ দ্য ফিমেল বিউটি ইজ কনসার্নড, you will find that the female beauty will not last long in comparison with the male beauty. এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের মূল ইমপ্লিকেশন। থার্ড কোয়াড্রেন্ট হাউএভার, আমি আগেই বলেছিলাম যে ঠিক যেরকম আমরা পেট্রিয়ার্ক এন্ড সনেটস এর মধ্যে পাই যে অক্টেভ আর সেস্টেটের মধ্যে তো একটা ভোল্টা থাকে, মানে সিজুরা থাকে, একটা পজ থাকে, তারপর একটা ভোল্টা হয়, মানে যেখানে একটা থিম্যাটিক চেঞ্জ আসে। এখানেও তুমি দেখবে যে অক্টেভটা শেষ হলো, মানে ফার্স্ট টু কোয়াড্রেন্টস 2 into 4 করে যদি আমি অক্টেভ ধরে নিই, তাহলে সেস্টেটটা শুরু হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট দিয়ে। এবার যখনই থার্ড কোয়াড্রেন্টটা সামনে আসছে, তখনই কিন্তু তুমি দেখতে পাবে যে কোথাও যেন একটা চেঞ্জ আসছে। কি ধরনের চেঞ্জ হতে পারে? আগের যে বক্তব্যটা আছে সেটাকেই উনি এস্টাবলিশ করছেন, হতে পারে সেটাকে উনি ডিফাই করছেন বা ডিনাই করছেন। এবার দেখো এইখানে দেখো শুরু হচ্ছে সেই জন্য যে বাট, মানে এই যে বাট শব্দটা এখানে ইউজ করছেন at the very beginning of the third quatrain, এটাই কিন্তু ওই ওপরের জায়গাগুলোর থেকে সরিয়ে দিচ্ছে, কিন্তু বলে একটা কিছু পার্ট শুরু হচ্ছে। বাট কি বলছে এখানে? দাই, কে দায়ী বুঝতেই পারছো, আমি আগেই বলেছিলাম these are the archaic words, these are the registers of theology, and that's these are associated, these are used to address the fair youth, এবং সেখানেই বলছে দেখো বাট দাই ইটারনাল সামার, এটাই কিন্তু কম্পারিজনটা হয়ে যাচ্ছে। মানে ওইদিকে আমি বলছি যে সামারটা শর্ট লিভড নেচারের পার্সপেক্টিভ থেকে, আমি বলছি যে বিউটিফুল উইমেনদের কাছ থেকে বিউটিটা যখন তখন বেরিয়ে চলে যাচ্ছে। তারপরেই আমি বলছি কিন্তু তোমার, কিন্তু দ্যাট মিনস ইউ আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য আদার পারসনস, দ্যাট মিনস ইউ আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম সো ফার অ্যাজ দ্য নেচার ইজ কনসার্ন, তার পার্সপেক্টিভ থেকে তুমি আলাদা। তাই বলছি বাট দাই ইটারনাল সামার, তোমার সামারটা কিন্তু ইটারনাল, ওদের মতো শর্ট লিভড নয়। Rather it says but thy eternal summer shall not fade, মানে তোমার eternal summer, that means your beauty obviously, summer বলতে এখানে beauty কেই signify করে। So thy eternal summer shall not fade nor lose possession of that fairness thou owest, মানে তুমি যে ফেয়ারনেসটাকে তুমি
মানে ওস্ট মানে যেটাকে তুমি ধারণ করে রয়েছো, সেই ফেয়ারনেসটা কখনোই তুমি তার থেকে পজেশন হারাবে না। দ্যাট মিনস ইউ উইল পজেস। আবারও আমি বলছি, এখানে এই যে পজেশন শব্দটা আর দেখো প্রথমের দিকে লিজ শব্দটা, দুটো কিন্তু কাছাকাছি শব্দ, বিকজ দিজ আর বোথ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল। ইউ আর পজেসিং সামথিং, ইউ সি। আর লিজ বলতে শর্ট টাইম, যার শুরু আছে শেষ আছে, কিন্তু এখানে ইটার্নাল। সো এইভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করেছেন শেক্সপিয়ার। আলটিমেটলি ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস, এক্সাক্ট ওয়ার্ডস যেগুলোকে অ্যান্টিথিসিস তৈরি করছে, উল্টো একটা প্যারাডক্সিক্যাল, একটা বিরোধী একটা কনসেপ্ট তৈরি করছে। That's why it says, but thy eternal summer shall not fade, nor lose possession অফ দ্যাট ফেয়ার, বা যে ফেয়ারনেসটা তোমার মধ্যে আছে, যেটা তুমি ধারণ করে আছো, সেটা থেকে তোমাকে সরানোর কোনো ক্ষমতা নেই কারণ। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারস্ট ইন এ শেড, মানে এখানে ধরে নেওয়া হচ্ছে যে অ্যাজ ইফ ডেথকে পার্সনিফাই করছে, বুঝতে পেরেছো? মানে দেখা হচ্ছে যে অ্যাজ ইফ ডেথের ফিগারটা হচ্ছে অ্যাজ ইফ লাইক আ হুডেড পারসন, মানে মাথার উপর একটা হুড চাপিয়ে সে এখানে আছে, এবং যখনই কারোর উপর মৃত্যু আসে, মৃত্যু যেন তার সেই বিরাট বড় যে আলখাল্লা টাইপের যে জামা, সেটার মধ্য দিয়ে যেন তার শেডের মধ্যে সবাইকে টেনে নেয়। মানে একটা থিয়েট্রিক্যাল ব্যাপার আর কি, বুঝতে পেরেছো? কিন্তু বলছে যে তুমি যেহেতু ইটার্নাল, তোমার সামার যেহেতু ইটার্নাল, এবং তোমার ফেয়ারনেস, তোমার বিউটিটা থেকে তুমি যেহেতু কোনো পজিশনকে হারাবে না কখনোই, সেই জন্য বলছে যে ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারস্ট ইন শেড, মানে কোনো ডেথ এসেও তোমাকে তার শেডের মধ্যে তাকে টেনে নিতে পারবে না। কারণ কারণ তোমাকে আমি ইটার্নাল করে দিয়ে যাব, এটাই হচ্ছে মূল কথা আর কি। সো নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও, দ্যাট ইজ বোস্ট অফ সামবডি অর সামথিং, ব্র্যাগ দাও ওয়ান্ডারস্ট ইন হিজ শেড। কিভাবে তাহলে তুমি সেখান থেকে মুক্তি পাবে? মৃত্যুর উপরে তুমি কি করে চলে যাবে? সো ইউ আর নট শর্ট লিভড, ইউ আর নট টাইম বাউন্ড, রাদার ইউ আর ফ্রি ফ্রম বিয়ন্ড দ্য গ্রাস্প অফ টাইম। কি করে এটা সম্ভব? when, এবার দেখো এটাকে এস্টাবলিশ করছেন যে when in eternal lines to time thou growest, মানে আমার লাইন্স গুলো হচ্ছে ইটার্নাল। অবভিয়াসলি আলটিমেটলি এটা তো প্রমাণ করার কোনো ব্যাপার নেই। ধরো তোমার শেক্সপিয়ারের লেখার 400 বছর পরে আজকে দাঁড়িয়ে, বা তারও একটু বেশি, আমরা সেই সময় এসে আমরা ভাবার চেষ্টা করছি যে হাউ বিউটিফুল দিস ফেয়ার ইউথ ওয়াজ, হাউ বিউটিফুল মিস্টার ডব্লিউ.এইচ ওয়াজ, আমরা ভাবার চেষ্টা করছি তো। So do you not think that he has been made eternal through the lines written by William Shakespeare? Yes, obviously yes. তিনি কিন্তু সেই কথাটা সেই সময় এসে বলছেন, বুঝতে পেরেছো? সেই মানে আজ থেকে 100 বছর পরে কি আমার লেখা পড়বে, এই এই ব্যাপারটা যে ইমপ্লিকেশন রবীন্দ্রনাথ দিচ্ছেন, মানে এরা কিন্তু খুব ভালো করেই জানেন যে আমার এই লেখাগুলো চিরন্তন হয়ে উঠছে, ইটার্নাল হয়ে উঠছে, এবং যতদিন আমার এই লেখা থাকবে ততদিন কিন্তু আমার লেখা এই প্রাণ সঞ্চার করে যাবে আর কি, সেটাই এখানে বলতে চাইছে মূলত। So what it says therefore, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest, মানে সময়ের ঊর্ধ্বে তুমি যখন জীবন যাপন করবে, কিসের মাধ্যমে? আমার ইটার্নাল লাইন্স এর মাধ্যমে। and it is very clear যে ইটার্নাল লাইন্স বলতে কিন্তু তিনি সিগনিফাই করছেন তার এই সনেটস, তার এই লাইন্স গুলোকেই। এই গেল তোমার থার্ড কোয়াড্রেন্ট। তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে so far as beauty is concerned, so far as the impact of time is concerned, Shakespeare is trying to propagate his own ideologies regarding the implications of eternity that have been found, or that could be found through the lines written by him. তিনটে কোয়াড্রেন্টের পরে আমি আগেও বলেছি যে দুটো কাপলেট, মানে একটা কাপলেট রয়েছে, a couplet that is structured out of two lines, you see, stands up two lines. শেক্সপিরিয়ান কাপলেট গুলো আইদার প্রথমের 12টা লাইনকে জাস্টিফাই করে, অথবা প্রথমের 12টা লাইনকে নালিফাই করে, মানে একদম পুরো নেগেট করে অন্য কিছু বলে দেয়। এটা একটু অন্য রকমের হয় জেনারেলি, বুঝতে পেরেছো? কনক্লুসিও পার্ট। এই জায়গাটা এসে দেখো বলছে যে so long as men can breathe or eyes can see, মানে পৃথিবীতে যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং মানুষের চোখ তাকে দেখতে সাহায্য করবে, মানে পৃথিবীতে যতদিন মানুষ আছে, ওকে, so long lives this মানে this poem or these lines, যেটার কথা একটু আগে আমি বলছিলাম, and this gives life to thee,
তাহলে দেখো এই কবিতাটার মধ্যে কি বলছে, যে যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত আমার এই লেখা থাকবে এবং আমার এই লেখা তোমাকে প্রাণ দিয়ে যাবে। দ্যাট মিনস থ্রু মাই ভার্সেস, থ্রু মাই পোয়েম, আই ক্যান মেক ইউ ইটার্নাল। এটাই তো মূল কথা, এটাই তো এখানে বলতে চাইছে। মানে এবার প্রশ্নটা হচ্ছে যে কতদিন মানুষ থাকবে। তুমি জানো যে শেক্সপিয়ারের লেখার মধ্যে প্রচুর বিবলিক্যাল ইমপ্লিকেশনস থাকে। বিবলিক্যাল ইমপ্লিকেশনে এখানে একটা ডুমসডে কনসেপ্ট রয়েছে। ইউ নো হোয়াট ইজ ডুমসডে? ইট ইজ কল্ড দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট। মানে একটা সময় আসবে যখন পৃথিবীতে আবার সেই মহাপ্লাবনের সৃষ্টি হবে। হুম, মানে সমস্ত আলোগুলো অন্ধকারে মিশে যাবে এবং সেখানে বলছে যে সবকিছু মিশে যাবে আর কি, পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড দ্য ডুমসডে। সেই দিনটা জাজমেন্ট হবে প্রপার। মানে এটা 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 বাইবেলের মধ্যে লেখা রয়েছে। জেনেসিস পার্টে যেরকম মিথ অফ ক্রিয়েশন রয়েছে, মানে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, সেরকম পৃথিবীর শেষের কথাই বলা আছে, যে একটা অন্ধকার থেকে আলো সৃষ্টি হয়েছে, আবার আলো থেকে অন্ধকারের সৃষ্টি হবে। তো সেই রকম ভাবেই এখানে বলছে যে সেই শেষ দিন পর্যন্ত মানুষের এই লেখাগুলো থাকবে এবং এই লেখাগুলো কিন্তু তোমাকে প্রাণ দিয়ে যাবে। তাহলে আলটিমেটলি তুমি পরিষ্কার বুঝতে পারছো যে কবিতাটার মধ্যে কিন্তু একটা পাওয়ারফুল ওরিয়েন্টেশন রয়েছে। কিসের পাওয়ার? এই পাওয়ারটা হচ্ছে তোমার, it is actually referring to the matter of giving birth to something that cannot be made vulnerable by anything else. মানে impact of time on everything, but how that particular grasp of time can be, or grab of time can be negated by the poems written by William Shakespeare. তাহলে ফিয়ার ইউথের বিউটিটা এইরকম ভাবেই ইটার্নাল জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে, তার ইমপ্লিকেশনটাই কবিতাটার মধ্যে রয়েছে। গো থ্রু দ্য টেক্সট। টেক্সটটা খুব ভালো করে পড়বে। একটা একটা জিনিস বলা, যেখানে এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই বলা হয় যে যেমন কিছু কিছু ফিল্মসও আছে, আমাদের বাংলা সিনেমাও আছে বা অন্যান্য অনেক জায়গাতেও রয়েছে। আমরা দেখেছি যে এই কবিতাটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যে কোনো একজন আহ ধরো কোনো একজন মেল ফিগার, সে তার ফিমেল বিলাভেড, মানে বিলাভেড আর কি, তার জন্য পড়ছে। কারণ এখানে কিন্তু ডিরেক্টলি কোথাও তার তুমি এমন কোনো লাইন পাবে না যেটা তোমাকে বুঝিয়ে দেবে যে এটা তার মেল ফ্রেন্ডকে ইউজ করে লেখা বা অ্যাড্রেস করে লেখা। বুঝতে পেরেছো? অনেক সিনেমার মধ্যে এটা ইউজ করা হয়েছে, বাংলা সিনেমাতেও আছে বা ইংরেজি সিনেমার ক্ষেত্রেও রয়েছে। যাই হোক না কেন, কিন্তু আমরা জানি যে এই প্রথম 126টা সনেট আমাদের WH কে অ্যাড্রেস করে লেখা। দ্যাটস ওয়াই দিস পার্টিকুলার সনেট হ্যাজ টু বি ট্রিটেড ইন দিস ওয়ে। ঠিক আছে? তার মানে তোমরা কবিতাটা খুব ভালো করে পড়ো, যে থিম গুলো, যে ইম্প্যাক্টস গুলোর কথা বললাম সেগুলোকে একটু ভালো করে দেখো, ওয়ার্ড মিনিংস গুলোকে দেখো, এবং তোমাদের যে টেক্সট বুক যেটা রয়েছে, তোমাদের টেক্সট বুক বলতে ইন্ট্রোডাকশন টু আন্ডার গ্রাজুয়েট ইংলিশ বুক 2 যে বইটা রয়েছে, সেই বইটা থেকে তোমরা যে যে কোশ্চেন্স গুলো রয়েছে, সেই কোশ্চেন্স গুলো 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস এর কোশ্চেন্স, সেই কোশ্চেন্স গুলো 2 and 5 বিশেষ করে, সেই কোশ্চেন্স গুলো একটু ভালো করে রেডি করো এর জন্য। ঠিক আছে? সো টুডে আপ টু দিস, আমাদের নেক্সট লেকচারে আমরা তার পরের যে টেক্সটটা রয়েছে আমাদের সিলেবাসে, সেই টেক্সটটাকে নিয়ে ডিল করব। ওকে, সো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।